সংবিধান সংশোধনী বিলের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা তাদের ক্যাবিনেটের কোনো সদস্য মানে মন্ত্রীরা তারা যদি দুর্নীতিগ্রস্ত হন এবং 30 দিন এই যে দিনটা এই ডিউরেশন এই পিরিয়ডটা এটা খুব গুরুত্বপূর্ণ। 30 দিন যদি তারা কাস্টাডিতে থাকেন, জেলে থাকেন, তাহলে তাদেরকে পদ থেকে সরানো যেতে পারে। এবারে বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনারা দেখেছেন যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বেশ কয়েক মাস জেলে ছিলেন এবং তার মন্ত্রিসভার সদস্য মনীষ সিসোদিয়া তিনি জেলে ছিলেন, সত্যেন্দ্র জৈন তারও এক অবস্থা। এই রকম একটা সিচুয়েশনে তাহলে কি তাদেরকে পুরো পদ থেকে সরিয়ে দেওয়ার যে বিলটা পাশ করানোর আইনে পরিণত করার চেষ্টা হচ্ছে, এর নেপথ্যে আরও মারাত্মক কিছু প্ল্যানিং রয়েছে? আপনাদের প্রথমে সেই মুহূর্তের ভিজুয়ালটা একটু দেখাই, যখন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে এই বিলটা পেশ করছেন, বলছেন, সেই সময় বিরোধী দলের সাংসদরা যারা ছিলেন সেই সময় উপস্থিত তারা সেই বিলের কপি ছিঁড়ে অমিত শাহর দিকে ছুটছেন। আপনাদের দেখাবো সেই ভিজুয়ালটা, তারপর আসছি আরও বিস্তারিত আলোচনায়। এর পাল্টা প্রতিক্রিয়াও এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এবং এই জায়গা থেকেই এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আমার সঙ্গে কর্নেল চৌধুরী রয়েছেন, কর্নেল চৌধুরীর কাছে আমি সরাসরি যাব। কর্নেল চৌধুরী, আমরা ছবি দেখাবো অবশ্যই অমিত শাহর দিকে এই বিল কপি ছিঁড়ে দেওয়া। এবারে যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই যে বিলটা যেটা আনার প্ল্যান কেন্দ্রীয় সরকার করেছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে এই বিলের কপি পর্যন্ত বিরোধী সাংসদদের কাছে পৌঁছায়নি, মাত্র কয়েক ঘন্টার একটা নোটিফিকেশনে এই বিলটাকে সংসদে পেশ করার তোড়জোড় শুরু হয়ে গেল। এই বিলের মাধ্যমে বা এটাকে যদি আইনে পরিণত করা যায়, এইটার মাধ্যমে টার্গেট মূলত কারা? দেখুন, এই বিলটা যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, আপনি এবং সাধারণ যারা মানুষ তারা সবাই ওয়েলকাম করবে এই বিলটাকে। কারণ এই বিলটা যদি এটা প্রযোজ্য হয়, নিশ্চিতভাবে গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য আরো আমাদের শক্তিশালী করবে, আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করবে, দেশকে শক্তিশালী করবে এবং রাজ্যকে শক্তিশালী করবে। খুব সত্যি কথা, যদি কেউ দুর্নীতির মধ্যে লিপ্ত হয়, যদি কেউ দুর্নীতির মধ্যে থাকে এবং যদি তাকে জেলে পাঠানো হয় কোনো অবস্থায়, তাহলে যে দুর্নীতির মধ্যে লিপ্ত, যে এক্সচেকার থেকে টাকা খেয়ে নিচ্ছে অথবা রাজ্যের যে টাকা সেই টাকায় হাত বসিয়ে দিচ্ছে অথবা কেন্দ্রের যে টাকায় হাত বসাচ্ছে, কারণ সে পাওয়ারে আছে, সে পিপলস রিপ্রেজেন্টেটিভ, আমি নিশ্চিতভাবে মনে করি এই বিলটা ওয়েলকাম মুভ। যদি আমার মনে হয় এর মধ্যে আরো কিছু প্রাধান্য চেঞ্জ করা হয়। এক, দ্বিতীয়, যেটা কাল আমাদের এখানকার শাসক দল, সেই দলের সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি যেটা উনি বলেছেন সেটাও কিন্তু খুব প্রযোজ্য, যে আমি তো একজনকে আমার এজেন্সি, কারণ আমি সেন্টারে আছি, আমি আমার এজেন্সি ইউজ করে মিথ্যে, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে 2014 থেকে বিভিন্ন ভাবে বাংলায়, সেটা সারদা হোক, নারদা হোক, কোল, ক্যাটেল, কিছু বাদ রাখিনি, ফুড মানে রেশন, তারপর এসএসসি, কিছু বাদ নেই, যেখানে হাত সবকিছু এজেন্সি ঢুকিয়ে দিয়েছে এবং বিভিন্ন লোককে জেলে ঢুকিয়েছে, কেউ ছাড়া পেয়ে চলেছে। কিন্তু প্রশ্ন একটা, যাকে তুমি একটা ফ্রড কেস বানিয়েছো, একটা কেস বানাচ্ছ যেটা সত্যি নয়, এবং তাকে যেহেতু কেন্দ্রে আছো, এজেন্সি জেনারেলি আমরা থাকা উচিত না, কিন্তু আমরা সবাই জানি কেন্দ্রে এজেন্সি যারা শাসক দল তার হাতে, রাজ্যে যে শাসক দল তার নিচে পুলিশ এজেন্সি, সিআইডি সমস্ত, তারা যদি একটা ফ্রেম করে কেস দিয়ে ঢুকিয়ে দেয়, রাজ্যের ধরুন মুখ্যমন্ত্রীকে ঢুকিয়ে দিল অথবা কোনো ক্যাবিনেট, যারা স্টেট ক্যাবিনেট তাকে ঢুকিয়ে দিল, 30 দিন পর তাকে তার ক্যাবিনেট ছেড়ে দিতে হবে, তাকে রিজাইন করতে হবে। কিন্তু এই পুরোটাই যদি ফলস হয়, এই পুরো কেসটাই যদি একখানে মেড আপ কেস থাকে, একটা ফ্রড কেস করে রাজ্য নিয়ে নেবার জন্য, রাজ্যকে হাতাবার জন্য, কারণ নর্মাল প্রসেসে গণতান্ত্রিক ভাবে সংবিধানের দ্বারা আমি যদি মানুষের ম্যান্ডেট না নিতে পারি, তাহলে আমার কোন সরকারকে ফেলে দিতে হলে তাহলে আমি মিলিটারি ডিক্টেটরশিপ ইউজ করব থ্রু দিস মিন।
আমি একটা ফ্রড কেস বানিয়ে মুখ্যমন্ত্রীকে জেলে দিলাম এবং 30 দিন হয়ে যাওয়ার পর 31 দিন তাকে রিজাইন করতে হবে এবং আলটিমেটলি সরকারকে ফেলে দিয়ে আমি এখানে আসার একটা সিস্টেম বানিয়ে নেব। সেই জায়গায় যদি যেটা কালকে উনি বলেছেন যদি কমপ্লিটটাই ফেক হয়, ফেল হয়, তাহলে যারা ঢোকাচ্ছে ওনাকে এবং যে অর্ডার দিচ্ছে তারা কেন ইমপ্লিকেট হবে না? তো এই অর্ডার যেটা হয়েছে স্বপন, আমার মনে হয় এটাকে আরো বেশি জেপিসির কাছে গেছে, এটা জয়েন্ট পার্লামেন্ট কমিটির কাছে এটা ডিসকাশন হবে। এই মেথড কেন কোনো জিনিস ড্রাকোনিয়ান করতে পারো না, কারণ এটা আলটিমেটলি এফেক্ট করবে দেশ এবং রাজ্যে। যে কেন্দ্রে থাকবে তার একটা মোটিভ থাকবে, আমি সবগুলো যেটা আপনি বলেন ডবল ইঞ্জিন করে নেবো, আমার প্রত্যেকটা রাজ্য আমার আন্ডারে থাকবে এবং যেখানে যেখানে রাজ্য আছে, রাজ্য যদি অন্য কাউকে এরকম ভাবে ঢুকিয়ে দেয় জেলে 30 দিন পর, তার সেই ধরুন লিডার অফ দ্য অপোজিশনকে ঢুকিয়ে দিল এবং সে তাকে সেটাকে, কিন্তু এটা পুরোটাই যদি একটা ফ্রড কেস হয়, একটা কেস বানিয়ে ঢোকানো হয়, মিথ্যে মামলা করে ঢোকানো হয়, যেটা বেশিরভাগ সময় আপনি বলুন ইডি তো ফাইন্যান্সের নিচে, এবং কতগুলো কেস হয়েছে 2014 পরে এবং কটা ইমপ্লিকেট হয়েছে, আমার 2400-র বেশি কেস এবং 8টা ইমপ্লিকেট হয়েছে ফ্রম 2014। তার মানে পুরো তুমি ঢোকাচ্ছ, তুমি এতগুলো কেস খুলে দিচ্ছ, বাট ইউ ক্যানট প্রুভ। ঠিক এই বিষয়গুলোই কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে তুলে ধরেছেন। বিভিন্ন বিরোধী সাংসদরা বা বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চ্যালেঞ্জ করছেন যে এই বিল পাশ করে দেখাক বিজেপি। তার কারণ এই সংবিধান সংশোধনী বিল পাশ করতে গেলে 2/3 মেজরিটি দরকার হবে। শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এমআরটি দর্শকতা স্বীকার করে না। বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো, পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। বিজেপি ক্ষমতা লাগলে করুক না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোথায়? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনার তো মেজরিটি নেই, আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার, একটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটা ইডিকে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের শব্দ করতে চাইছেন, বিরোধী শূন্য করতে চাইছেন, আর একটা ইকে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে চাইছেন। আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে, ঠিক সেই সময় দৃষ্টি ঘোরানোর জন্য হঠাৎ 10 ঘন্টার নোটিশে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। বিজেপি ক্ষমতা লাগলে পাস করুক না, আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি। সোজা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপির ক্ষমতা থাকলে পাস করে দেখাক এই বিল। আমার প্রশ্ন হচ্ছে কর্নেল চৌধুরী আপনার কাছে, এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা। তার কারণ আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখেছি বিজেপি যতবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে নেমেছে, লড়াইয়ে নেমেছে, ভোটের লড়াইয়ে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবেই বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে, আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু নির্দিষ্ট যে লক্ষ্য ক্ষমতা দখল করা সেটা আর হচ্ছে না, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাহলে কি এই বিল পাস করে এটাকে আইনে পরিণত করে এটা রাজ্যে ক্ষমতা দখল করার অন্যতম একটা হাতিয়ার হিসেবে কোথাও না কোথাও ভাবনা চিন্তা কি চলছে? স্বপ্ন দিবা স্বপ্ন প্রচুর থাকে, স্বপ্ন দেখতেই পারে, কিন্তু বাস্তবিক যেটা বলা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই বিভিন্ন এই যে কথা যে এনআরসি করতে গেছিল, যে সিএ তেই হলো, কিন্তু এনআরসি সিএর গার্বে এনআরসি করতে গেছিল। এই যে স্বপ্ন, যে 2/3 মেজরিটি যতক্ষণ না হবে সেই বিলগুলো তো পাস করতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। এবং এই আমরা যে কথাগুলো বললাম, যদি কোনো ফ্রড অথবা ফলস কেস করে দিয়ে যদি একজনকে জেলে পাঠিয়ে দেয় এবং ঘুরপথে সেই রাজ্যকে নেয়ার একটা অবজেক্টিভ থাকে, আমার মনে হয় কোথাও না কোথাও এই অবজেক্টিভ সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট যদিও করছে, এটা সাংবিধানিক এটাকে মেনে নেবে না।